গোপালগঞ্জ মধুমতির তীর ঘেঁষা দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রাচীন এক জনপদ। বিল ঝিল আর প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এই জেলা ইতিহাস ঐতিহ্যেও ভরপুর। গেল ১৫ বছরে এই অঞ্চলের পুরো রাজনীতিতে ছিল ক্ষমতাচ্যুত সরকারি দলের নিয়ন্ত্রণ, যাদের ছত্রছায়ায় শূন্য থেকে শিখরে ওঠার অনেক গল্পও রয়েছে গোপালগঞ্জ জেলা জুড়ে। টিম সার্চলাইটের এবারের রণসন্ধান এমনই কিছু গল্প ঘিরে, যে গল্পের নায়কেরা দুর্নীতি আর ক্ষমতার জোরে জিরো থেকে বনে গেছেন বিপুল অর্থ সম্পদের মালিক। পাঁচ আগস্ট পট পরিবর্তনের পরদিন আওয়ামী লীগ সরকার পতনের প্রতিবাদের প্রথম মিছিলটি বের হয় গোপালগঞ্জ জেলা থেকে। সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন তোলে সেই ঘটনা। এরপর মিছিলে থাকা ব্যক্তিরা প্রায় সবাই গা ঢাকা দিয়েছেন। আমাদের টার্গেট সেদিন মিছিলে নেতৃত্ব দেয়া পলাশ শেখ। অভিযোগ রয়েছে, শেখ নামের বাহাদুরি আর ক্ষমতার জোরে একসময়ের দারিদ্র্যের কষাঘাতে ঘরছাড়া পলাশ শেখ এখন বিপুল অর্থ বৈভবের মালিক। মাঠে নেমে পড়ে টিম সার্চলাইট, গন্তব্য গোপালগঞ্জ। জানা দরকার একসময়ের চালচুলোহীন পলাশ শেখ কিভাবে ভূস্বামী বনে গেলেন। এবার আমরা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সন্ধান পেলাম। পলাশ শেখের আদিঅন্ত সবই তার জানা। পরিচয় গোপন রাখার শর্তে তিনি আমাদের তথ্য দিতে রাজি হলেন। দেখা যায় 2 মাসের মতন থেকে সে চলে আসছে। সেই ওই এলাকায় প্রথমে নাহিদা, রেসিনা, আম্বিয়া এদের থেকে প্রথমে একবারে 14 বিঘা সে সম্পত্তি কেনে। 14 বিঘা সম্পত্তি কিনলে যে হুট করে মানুষ একটু হতভম্ব, যে আসলে যে খাইতে পারে না বা বউয়ের ভরণ পোষণ দিতে পারে না, সে 2 মাস ঢাকা থেকে কীভাবে আসলে 14 বিঘা সম্পত্তি কেনে। পরে তার কাছে এলাকায় জিজ্ঞেস করা হলো, পলাশ শেখ তুমি কী করো? করি একটু টুকটাক ব্যবসা বাণিজ্য করি। 5 আগস্টের আগে পলাশ শেখের দম্ভ দেখেছেন তার ক্ষমতার দাপটও। আমারই পলাশ শেখ আছে যে এলাকায় যদি তার বিরুদ্ধে আসলে কথা বলার মতন কোনো লোক পাবে না। যদি বলা হয়তো এই বিভিন্ন নেতাকর্মী দিয়ে পুলিশে থানায় ফোন দিত, বিভিন্ন হয়রানি করতো, এভাবে পলাই থাকা লাগতো। দাবি করলেন পলাশ শেখের যত অর্থ সম্পদ তার সবে নাকি গড়েছেন 2 থেকে 3 বছরের ব্যবধানে। বলাই বাহুল্য, আর যাই হোক এই অর্জন কখনোই বৈধ পন্থায় হয়নি। এলাকাটা বিড়ি খাবে, ওই একজনের দ্বারা ধার চাইতো, ভাই 10 টাকা দিয়ে একটা বিড়ি খাই। এই সব পলাশ শেখের অবস্থান ছিল 2020, 2021, 2022, 2023 এই 3 বছরে এবং 2024 4 বছরে উনি সর্বোচ্চ সম্পত্তির মালিক হয়েছেন। সত্যি কথা বলছেন নাকি প্রতিশোধের জ্বালায় পলাশ শেখকে ফাঁসাতে চাইছেন? তবে তার দাবি যদি সত্যি হয় সেটি অবশ্যই অনুসন্ধান করা প্রয়োজন। তথ্য বলছে, গোপালগঞ্জের কোটালীপাড়া এবং টুঙ্গিপাড়া, শুধু এই 2 উপজেলাতেই 50 বিঘারও বেশি সম্পত্তি রয়েছে পলাশ শেখের। এগুলো তিনি কিনেছেন বাবা মা ভাই স্ত্রী সন্তানসহ হাতে গোনা কিছু আত্মীয় স্বজনের নামে। আমাদের এবারের যাত্রা কোটালীপাড়া সাব রেজিস্ট্রি অফিস। সাব রেজিস্ট্রার নেই, ঢাকায় গেছেন চিকিৎসার জন্য। ডেপুটি সাব রেজিস্ট্রারের কাছে তথ্য চাইলাম। অনেক ঘাটাঘাটি করেও কোনো তথ্য মিলল না। তবে দলিল নাম্বার আর দাতার নাম সঠিকভাবে দিতে পারলে সহযোগিতার আশ্বাস দিলেন, যদিও সেটি নিয়ম মেনেই করতে হবে, যা লম্বা সময়ের ব্যাপার। দলিল নাম্বার পেয়ে গেলে আমরা দলিলটা দেখতে পারবো, দেখলে কে দাতা কে গ্রহীতা কি অবস্থান আছে আমরা জানতে পারবো। শেষমেশ একটি দলিলের তথ্য উদ্ধার করেছি আমরা। 2023 সালে মিজানুর রহমান নামের এক ব্যক্তি 13 বিঘারও বেশি বিক্রি করেছেন পলাশ শেখের কাছে। আমাদের পরবর্তী যাত্রা টুঙ্গিপাড়া সাব রেজিস্ট্রি অফিস। অফিসে পাওয়া গেল সাব রেজিস্ট্রারকে। এজলাস কক্ষে বসে কাজ করছিলেন। পলাশ শেখের জমিজমার তথ্য দিয়ে যাচাই করলাম।
একটাতে দেখা যাচ্ছে আপনার 3 একর 78 শতাংশের উপরে জমি, আর একটা হলো 1 একর 4-এর উপরে আর কি। টুঙ্গিপাড়ায় 11.5 বিঘা ও 3 বিঘার দুটি জমি মায়ের নামে কিনেছেন পলাশ শেখ। জমির বিক্রেতা ভবসিন্ধু গাইন, পাশাপাশি ফুপুদের কাছ থেকে কিনেছেন 13.5 বিঘা জমি। একই উপজেলায় পলাশ শেখের নামে আরও 60 শতাংশ জমির তথ্য পাওয়া গেল। সবই 2018 থেকে 24 সালের মধ্যে কেনা। আমরা গোপালগঞ্জের কোটালীপাড়া এবং টুঙ্গিপাড়া সাব রেজিস্ট্রি অফিস ঘুরে বেশ কিছু দলিল সংগ্রহ করেছি। এগুলো পলাশ শেখ, তার মা এবং পরিবারের সদস্যদের নামে। আমরা সরজমিনে এই জমিগুলো খুঁজে দেখতে চাই। ভবসিন্ধু গাইন সম্পর্কে একটি প্রাথমিক ধারণা দেয়া দরকার। সাবেক প্রধানমন্ত্রীর খাস লোক হিসেবে পরিচিত এই ব্যক্তি তার জমিজমার দেখভাল করতেন। এলাকায় এসে জানা গেল 5 আগস্ট পট পরিবর্তনের পর গা ঢাকা দিয়েছেন ভবসিন্ধু গাইন। ভবসিন্ধু গাইনে বাসা এটা? বাড়িতে তেমন লোকজন চোখে পড়ল না, তবে নিশ্চিত হওয়া গেল ভারতে রয়েছেন ভবসিন্ধু গাইন। এই এলাকায় এসে পলাশ শেখের বিষয়ে অনেক কিছুই জানতে পারলাম আমরা, তবে জানার এখনো অনেক বাকি। 3 বছরের ব্যবধান ভাই। 3 বছরে সবকিছু একেবারে বেকার পলাশ, একবারে আপনার 1000 কোটি টাকার মালিক। তার মানে এইটাই তো কিনতে ওর প্রায় 1 কোটি টাকা লাগছে। আপনার 2.25 কোটি টাকা লাগছে এটা কিনতে পলাশ শেখের। হয়। দেখা হবে আবার। হ্যাঁ, থ্যাংক ইউ। পলাশ শেখের সম্পত্তির খোঁজে এসে আমরা আরও অনেক বেশি তথ্য পেয়েছি এলাকাবাসীর কাছ থেকে। তিনি ভবগাইনের কাছ থেকে প্রায় 28 বিঘা সম্পত্তি কিনেছেন। এছাড়াও এই এলাকাতে বেশ কিছু মাছের প্রজেক্টে তিনি ইনভেস্ট করেছেন। আমরা এখন যাব সেই দিকে। ভাই যান। পলাশ শেখ পড়ালেখা করেছেন গোপালগঞ্জ সরকারি কলেজে। ছাত্রজীবনেই ছাত্রলীগের রাজনীতি করতেন, ছিলেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতিও। এরপর অর্থনৈতিক টানাপোড়েন আর বৈবাহিক জীবন নিয়ে কুলাতে না পেরে 2017 সালে ঢাকায় পাড়ি জমান। কিছুদিনের ব্যবধানে আবারও গোপালগঞ্জে আবির্ভূত হন পলাশ শেখ, তবে এবার সেই ছিন্নমূলের মতো নয়। চালচলনে তার আভিজাত্যের ছাপ, চলাফেরা করেন নিশান ব্র্যান্ডের গাড়িতে। নাম বদলে রেখেছেন শেখ পলাশ, পরিচয় দিতেন শেখ পরিবারের বংশধর হিসেবে। সোশ্যাল মিডিয়ায় শেখ পরিবারের বিভিন্ন সদস্যের সাথে তোলা ছবি আপলোডও করতেন নিয়মিত। মূলত এই প্রভাব বলয়েই শুরু হয় পলাশ শেখের ঊর্ধ্বমুখী যাত্রা। শুনি কেউ বলে যে আমি মাইক্রো কিনবো, এইটা কিনবো, আমি ঢাকা একটা বিল্ডিং দিছি, তা আমরা এগুলো আসলে বাস্তবে বিশ্বাস করতাম না। পরে কিছুদিন পরে বাস্তবে দেখি সত্যি এটা গাড়ি নিয়ে আইছে, ওরই গাড়ি। ড্রাইভার আইসে, পরে ড্রাইভারের কাছে আমি জিজ্ঞেস করলাম, ভাই এই গাড়ি কি আপনি কি পলাশের ড্রাইভার? বলে যে হ্যাঁ। আমি এই গাড়ি কি পলাশ কিনছে? কত লক্ষ টাকা দিয়ে? 86 লক্ষ টাকা দিয়ে। সম্পর্কে পলাশ শেখের ফুফাতো ভাই মাসুম শেখ খুব কাছ থেকেই দেখেছেন মামাতো ভাইয়ের উন্নতি। সে ইসে টাইটেল লাগাইছে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি। এই যে আরও একটা দাপট পাইছে, এই দাপট দিয়ে মূলত সে অবৈধভাবে টাকাগুলো ইনকাম করছে। পলাশ শেখের সম্পদের তথ্য জানতে কোটালীপাড়ায় স্ট্যান্ডার্ড ব্যাংকের শাখায় টিম সার্চলাইট। আমাদের ইনভেস্টমেন্ট ক্লায়েন্ট, তারপরে ডিপোজিট ক্লায়েন্ট যারা তারা আছে, রেগুলার ট্রানজাকশন করে। কত হতে পারে? এইটা তো কোটি কোটি টাকা হইতে পারে, লাখ টাকা হইতে পারে। ম্যানেজার নেই, কথা বলেন দায়িত্বপ্রাপ্ত সেকেন্ড অফিসার, তবে তিনি আমাদের কোনো তথ্য দিতে রাজি হলেন না। পাশেই অগ্রণী ব্যাংক। সৌভাগ্যক্রমে এখানে পেয়ে গেলাম পলাশ শেখের বাল্যবন্ধু আবু সুফিয়ানকে। অভিযোগ রয়েছে পলাশ শেখের ব্যবসা লেনদেনের অনেক তথ্যই জানেন আবু সুফিয়ান। আমরা বাস্তবতা দেখতে চাই।
কোনো ভনিতা করলেন না আবু সুফিয়ান। গুজব রটনার বাইরেও পলাশ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিলেন আমাদের। অনেক জমি 31টা দলিল একদিন বেশি করতে আসছে, আমি জানি না। বাবারে আরো 3 বছর আগে ওই টাকাটা দিয়েছে মাছ চাষ করতে, 5 কোটি টাকা দিয়েছে। যার বিরুদ্ধে আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার অভিযোগ, যেতে চাই সেই পলাশ শেখের বাড়িতে। পলাশে কি হয় আপনার? আপনার ছেলে? 6 আগস্টের সেই মিছিলের পর গা ঢাকা দিয়েছেন পলাশ শেখ। কারণ নেতৃত্ব দেওয়ার পাশাপাশি সেই বিক্ষোভে অর্থায়নের অভিযোগে তার বাড়িতে হানা দিয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী। কন্ট্রাক্টরি করে কিছু টাকা খাইলে ভালো আছে, খাইলে ভালো আছে বুঝছেন, কিন্তু যা মানুষে বলে এটা হচ্ছে মানুষ হয়রানি করার জন্য। আমাদের যাওয়ার খবর এরই মধ্যে পলাশ শেখের কানে পৌঁছে গেছে। সেদিন রাতেই তিনি যোগাযোগ করেন। জন্য একটা মহল এগুলো করতেছে। আমি একজন ব্যবসায়ী, আমি ঠিকাদারি ব্যবসা করি। আমার ইনকাম ট্যাক্স ফাইলে যা আছে তাই পাবেন, এর বাইরে কিছু যদি পান সেটা আপনার নিয়ে যান, অসুবিধা নাই ভাই। এবং আমার ব্যক্তি জীবনে আমি কোনোদিন কোনো রাজনৈতিক দলের কোনো পদেও ছিলাম না। তবে পলাশ শেখ সম্পর্কে এলাকাবাসীর দাবি ভিন্ন। বছর কয়েক আগেও যাকে দেখেছেন অতি সাধারণ, সেই পলাশী কিভাবে এত সম্পদের মালিক হলেন, প্রশ্ন তাদেরও। ফিরছি আরও একটা বিরতির পর। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়ার নিম্নাঞ্চলগুলোতে গেল কয়েক বছরে গড়ে উঠেছে মাছের বিভিন্ন প্রকল্প। তথ্য বলছে সমবায় ভিত্তিতে পরিচালিত এসব প্রকল্পে শত শত শেয়ার রয়েছে পলাশ শেখ ও তার পরিবারের। আমরা সেসব এলাকা ঘুরে দেখতে চাই। তারাইল মৎস্য খামার, প্রায় 500 বিঘা জমির উপর এই মাছের খামারের সভাপতি পলাশ শেখের বাবা মুজিবুর রহমান শেখ। এই প্রকল্পের বেশিরভাগ শেয়ারেরও মালিক এই পরিবার। এই প্রজেক্ট পিছনে প্রজেক্ট কার এটা? ওনার নিজস্ব কোনো জমি আছে এটার ভিতরে? প্রকল্প এলাকায় মুজিবুর রহমান শেখকে পাওয়া গেল না। কথা হলো দেখাশোনার দায়িত্বে থাকা এই ব্যক্তির সাথে। সভাপতি মুজিবুর রহমান শেখ। তোমার ছেলের নাম কি? ছেলের তো আছে সজীব আছে, তারপরে আপনার পলাশ আছে, টুটুল আছে। তথ্য বলছে এর বাইরেও বেশ কিছু প্রকল্পে পলাশ শেখ ও তার পরিবারের নামে শেয়ার রয়েছে। আমরা সেগুলোও খুঁজে বের করতে চাই। শেখ হাসিনা মৎস্য প্রজেক্ট, সাবেক প্রধানমন্ত্রীকে শুধু নামেই ব্যবহার করা হয়েছে প্রায় 1000 বিঘার এই প্রকল্পে, যার নেপথ্যে রয়েছে ক্ষমতার প্রচ্ছন্ন প্রভাব। হাতে নাতে আমরা তার প্রমাণ পেলাম। এই ভাষায় প্রজেক্ট, ওই দরের প্রজেক্ট, এই দরের আর কি যে কটা প্রজেক্ট আছে হাসেমরা বাকি জুকিনি হাসেমি। পলাশ শেখ আছে নাকি? হ্যাঁ, সরকারি খাল যেগুলো সেগুলো তো যে আপনার বেকু মেশিন দিয়ে কাটে কুটে ক্লিয়ার। মোটামুটি ভীতিকর একটা পরিবেশ। আওয়ামী সরকার পতনের বছর ঘুরতে চললেও সেই ক্ষমতার রেশ এখনো কাটেনি। শেখ হাসিনা যা গাল মাত্র 6 বিঘে, কৃষি অফিসাররা খাইছে, মৎস্য অফিসাররা খাইছে, সব মানুষ যে ওই যে আছে কোটি কোটি টাকা বাজেট দিয়ে খাইছে। এই বয়স্ক লোক কথা বলতে চাইলে পাশ থেকে তার ছেলে নিষেধ করলেন। এতে কিছুটা ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। মাছ চাষের এসব প্রকল্প ঘুরে পলাশ শেখের মতোই আরেক চরিত্র খুঁজে পেলাম আমরা। নাম শাহিন শেখ। এইটা করে দুটোই শাহিন শেখ না, হাসেম শেখ। আপনি ভাই? ও ভাই। পলাশ শেখের সাথে আওয়ামী রাজনীতি করা শাহিন শেখ একসময়ে ভারতে ছাতা সেলাইয়ের কাজ করতেন। তবে বছর কয়েকের ব্যবধানে এখন তিনি এখানকার প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হয়েছেন। ও 5 বছর আগে ভারতের সাথীর সাথে শাহিন শেখ সাথীর সাথে মানে যে বাংলাদেশ সাথী ওইগুলো সারছে। এখন সে মনে করেন আপনার টাইলস সিস্টেম, বিদেশি সিস্টেম আর কি, একটা বিল্ডিং করছে 2 তলা।
মাঠ পর্যায়ের অনুসন্ধান বলছে কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া জুড়ে মাছের প্রকল্পগুলোর বেশিরভাগই পলাশ ও শাহিন শেখের নিয়ন্ত্রণে। আর একটু খোলাসা করা যাক, মাছের প্রকল্পগুলো শুরুর আগে এক ফসলি এসব জমি বর্ষার সিজনে প্রান্তিক মানুষের জীবিকার মাধ্যম ছিল, কিন্তু বর্তমানে আর সেই পরিস্থিতি নেই। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তারাইল নামক জায়গায়। এখানে দেখতে পাচ্ছেন একটি সরকারি ব্রিজ হয়েছে, ব্রিজের নিচে মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়েছে। এটি যারা ভরাট করেছেন তারা এখানে মৎস্য খামার করেছেন। মৎস্য খামার করার কারণে তারা এই সরকারি খালগুলো আসলে বন্ধ করে দিয়েছে। এর ফলে এই খালের স্রোত ব্যাহত হচ্ছে এবং এই খালটি কিন্তু এখান থেকে প্রজেক্টের ভিতর দিয়েই গিয়েছিল, কিন্তু তারা আসলে প্রভাব খাটিয়ে এই খালটি মাটি দিয়ে বন্ধ করে দিয়েছে। এভাবেই বিভিন্ন কায়দায় বছর জুড়ে পানি আটকে রাখতে কোথাও প্রকাশ্যে, কোথাও আবার চোরায় বাঁধ দিয়ে খালের প্রবাহ পথগুলো বন্ধ করে দেয়া হয়েছে। এতে একটি পক্ষের লাভ হলেও আদতে ক্ষতি হয়েছে পুরো পরিবেশের। এই যে একটা খাল, এত বড় একটা খাল, আপনার এই খালটা যে আটকা দিলেন। খাল আটকাইলে তো আমরা বুই ক্ষেত লাগাইতে না ঠিক মতন, ওই খাল দিয়ে পানি এলে সবসময় যায়, সে যাতায়াত সরকারি খাল তো সেইটাই আটকাইতেছে। এখন সরকারি খালগুলোতেও যেতে পারেন না। মাছ ব্যবসায়ীদের হুমকি ধমকি তো রয়েছেই। প্রকল্পের ব্যবহার করা চুন লবণে গরু, ছাগল, হাঁস, মুরগিও মরছে নিয়মিতভাবে। ওদিকে যাইতে পারে না, ওই সাইডে যাইতে পারে না, এই প্রজেক্ট করার জন্য এই পোপদারি বিলে ঘাস আনতে পারে না, মাছ মারতে পারে না। হঠাৎ শাহিন শেখের আবির্ভাব, মনে হলো যেন আমাদের উপর নজরদারি করছিলেন। স্থানীয়দের অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানতে চাইলাম। আপনি খাল বেঁধে দেওয়ার ফলে যারা বিলে একটু কাজ টাজ করে খেত, একটু মাছ টাছ, খালটা নিয়ে গতবারই অভিযোগ হয়েছে আমাদের ঘেরে 1.5 কোটি টাকা লস হয়েছে। ওই আগামীতে আমাদের ফলাফল আল্লাহ ভালো দেয়, আমরা খাল উন্মুক্ত করে দেব। আর কথা বাড়ালেন না, প্রতিশ্রুতি দিয়ে প্রস্থান করলেন। বোঝাই যাচ্ছে অর্থবিত্তের পাশাপাশি পেশিশক্তিও বেড়েছে শাহিন শেখের। খালের প্রবাহ বন্ধ করেছেন মাছের চাষ। সরকারি খাল ইজারা নেওয়ার দাবিও করেছেন আমাদের কাছে। আমরা হাজির হই গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে। প্রধান প্রকৌশলী নেই, পাওয়া গেল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে। এরকম বাদ দেওয়ার নিউজ যদি আমাদের কাছে আসে, আমরা সেটা অবশ্যই সরাই ফেলার চেষ্টা করব। বাদটা যাতে না থাকে সেই ব্যবস্থা নেব। আমরা কথা বলতে চাই দুর্নীতি দমন কমিশনের সাথে, কিন্তু 2 দফা কার্যালয়ে গিয়েও উপপরিচালককে পাওয়া গেল না। পলাশ ও শাহিন শেখের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী যে অবগত সেটি নিশ্চিত করলেন জেলা পুলিশ সুপার। পাশাপাশি তাদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে, জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চ লাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।